হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ গল্প ভূতের আড্ডা, যেখানে আমি আপনাদের সাথে এমন কিছু ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি যে গল্পগুলো বইতে লেখা কোনো কল্পকাহিনী নয়। এই ঘটনাগুলো বাস্তব জীবনে কারোর না কারোর সাথে ঘটেছে। যদি আপনারাও আপনাদের জীবনের কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে গল্প লিখে পাঠাতে পারেন। আমি অবশ্যই সেই গল্পগুলোকে আমার চ্যানেলে শেয়ার করব। তবে গল্প শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, আমার গল্প শোনেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর আপনাদের সাথে ইন্টারাকশনের একমাত্র রাস্তা কমেন্ট সেকশন। আপনাদের মতামত, সাজেশন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলেই তো আমি আপনাদের মনের মতো গল্প নিয়ে হাজির হতে পারবো। তবে আমি আমার ভিডিওতে বারে বারে একটাই কথা বলি যে যেহেতু এই গল্পগুলোর কোনো সত্যতা যাচাই করা সম্ভব নয় এবং আমিও আমার চ্যানেলে কোনো রকম অন্ধবিশ্বাস ও অলৌকিক ঘটনাকে প্রমোট করি না, তাই আশা করব আপনারাও এই গল্পগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্টের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন এবং এর গা ছমছমে ব্যাপারটাকে উপভোগ করবেন। So, without any further delay, let's jump into today's story. আজকের গল্পটি আমাকে পাঠিয়েছে মাঝের গ্রাম থেকে অচিন্ত। ঘটনাটি প্রায় 24-25 বছর আগের ঘটনা। অচিন্ত নিজের গ্রামের স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করার পর ভর্তি হয় শিয়ালদা চত্বরের একটি নামকরা কলেজে। কিন্তু মাঝের গ্রাম থেকে শিয়ালদার দূরত্ব অনেক বেশি। অচিন্তের পক্ষে ডেলি প্যাসেঞ্জারি করে কলেজে যাতায়াত করা সম্ভব ছিল না, তাই ও ঠিক করেছিল যে কলকাতাতেই মেসে থেকে পড়াশোনা করবে। কিন্তু শিয়ালদা চত্বরে মেস ভাড়া ছিল খুবই হাই, তাই কলকাতা পার্শ্ববর্তী এরিয়ায় এমন জায়গায় ও মেস খুঁজতে থাকে যেখান থেকে ও ট্রেনে করে ডেলি প্যাসেঞ্জারি করতে পারবে। কিছু খোঁজাখুঁজির পর মধ্যমগ্রাম চত্বরে ও ওর মনের মতো একটি মেস বাড়ি পেয়ে যায়। এই মেসবাড়িটা অন্যান্য মেসবাড়ির মতো ছিল না। বেশ খানিকটা জমি নিয়ে 5-6টা ছোট ছোট ঘর একসাথে পাশাপাশি তৈরি করা ছিল। এই ঘরগুলোর সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে একটা বড় উঠোন ছিল, যেখানে অনেক ধরনের গাছপালাও ছিল। তার সাথে চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরাও ছিল। নিরিবিলি ও শান্ত পরিবেশ দেখে অচিন্তের একবারই পছন্দ হয়ে যায় এবং ওই মেসবাড়িতে ভাড়া নিয়ে নেয়। ও যে রুমে থাকতো সেই রুমে ও ছাড়া আরও 3 জন ছিল। তার মধ্যে একজন ওরই সাথে ওরই কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। এছাড়া ওই বাড়িতে আরও 12-13 জন অন্যান্য ঘরগুলিতে থাকতো। তার মধ্যে বেশিরভাগই ছিল স্টুডেন্ট। 3 জন ছিল যারা ওদের থেকে বয়সে কিছুটা বড় এবং চাকরি সূত্রে কলকাতায় এসে থাকতো। আগেই বলেছি ওই বাড়িতে 5টা ঘর ছিল, তার মধ্যে 4টি ঘর নিয়ে ওদের মেসেজ সবাই থাকতো, আর একটি ঘর লক অ্যান্ড কি অবস্থায় পড়েছিল। ওই ঘরে পুরনো আসবাবপত্র এবং অদরকারি জিনিসপত্র স্টোর করে রাখা হতো। জেনারেলি ওই ঘরটা খোলাই হতো না। অচিন্তরা বেশ স্বাভাবিকভাবেই ওই মেস বাড়িতে থাকছিল। সপ্তাহে সারাদিন কলেজে যেত, শনিবার বিকেলে ও বাড়ি চলে যেত, আবার রোববার রাত করে মধ্যমগ্রামে ফিরে আসতো। ওদের একজন রান্নার মাসি ঠিক করা ছিল, তিনি দুবেলা খাবার বানিয়ে দিয়ে যেত। তার জন্য সবাই মিলে কন্ট্রিবিউট করে ওনাকে মাসে মাসে টাকা দিয়ে দিত। যেহেতু একসাথে এতগুলো ছেলে থাকতো, তাই ওদের বেশ হৈহুল্লোড়ের মধ্যে দিয়েই দিন কাটছিল। কলেজে ছুটি থাকার দিনেও অচিন্ত মাঝের গ্রামে ওর বাড়িতে চলে যেত। তবে বেশ কিছুদিন যেতেই অচিন্ত এটা বুঝতে পারল যে মেসে থেকে পড়াশোনা বাদ দিয়ে বাকি সবই হচ্ছে। কলেজ থেকে ফেরার পর বিকেলবেলায় মেসে জমে উঠত বেশ জমাটিয়া আড্ডা। এতে মেসের ছেলেরা তো থাকতোই, এমনকি আউটসাইডাররাও আসতো। অর্থাৎ এই মেসে থাকা ছেলেদের বাইরের বন্ধুবান্ধবরা। শুধু আড্ডা দেওয়া ছাড়াও মাঝে মধ্যে মদের আসর বসত। এছাড়া মুভি দেখা, তাস খেলা, এগুলো নিয়েই মেসের ছেলেরা সব সময় মেতে থাকতো। তবে অচিন্তের এই সমস্ত খুব একটা পছন্দ ছিল না, তাই ও যতটা পারত নিজেকে এই সব আনন্দ ফুর্তি থেকে দূরে রাখার চেষ্টা করত। তবে একটা সময় মেসের আড্ডা এতটাই বেড়ে গেছিল যে অচিন্তর পড়াশোনায় বেশ ক্ষতি হচ্ছিল।
তাই ও ঠিক করলো যে সামনের পরীক্ষার আগেই ওই মেস রুমও চেঞ্জ করে নেবে। এবং এই ডিসিশনের আর একটা কারণও ছিল, পুরো মেসে শুধুমাত্র অচিন্তরই পার্সোনাল একটা কম্পিউটার ছিল, যেটা ও পড়াশোনার সুবিধার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিল। কিন্তু ওটা ও প্রায় ব্যবহারই করতে পারতো না, কারণ মেসের বন্ধুরা বেশিরভাগ সময় ওর কম্পিউটার দখল করে রাখত। তখনকার দিনে আজকের মতো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসব সোশ্যাল মিডিয়ার চল ছিলই না। তখন গুগল চ্যাট রুমের মাধ্যমে অপরিচিত মানুষদের সাথে চ্যাট করা যেত। অচিন্তের বন্ধুরা ওর কম্পিউটারে সারা দিন এইসব করে বেড়াতো। এছাড়া কিছু গেমও খেলতো। অচিন্ত মনে মনে বিরক্ত হলেও কিছু বলতে পারতো না। তাই ও ঠিক করেছিল ভালো একটা মেস দেখে ওখান থেকে ও চলে যাবে। কিন্তু কোনো মেস এরকম সস্তায় ও খুঁজে পাচ্ছিল না। এভাবেই মাসখানেক কেটে গেল এবং ওর পরীক্ষাও সামনেই চলে এসেছিল। সে সময় পরপর 2-3 দিনের জন্য সরকারি একটা ছুটি ছিল, তাই মেসের সবাই নিজের নিজের বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু অচিন্ত একাই থেকে গেছিল, কারণ সামনে পরীক্ষা। তাই ও ঠিক করেছিল নিরিবিলিতে পড়াশোনা করবে। ওইদিন সন্ধ্যাবেলার মধ্যে সবাই কলেজ এবং অফিস থেকে ফিরে এসে যে যার মতো বাড়ি চলে গেছিল। তাই সন্ধ্যাবেলায় অচিন্ত মেসে একাই ছিল। বেশ কিছুক্ষণ একা একা পড়াশোনা করার পর চা খেতে ইচ্ছে করছিল। ততক্ষণে ওদের রান্না করার মাসি রাতের খাবার তৈরি করার জন্য চলে এসেছিল। একজনের জন্য রান্না করতে হবে, তাই বেশিক্ষণ সময় লাগেনি। তাই অচিন্ত তাকে একটু চা তৈরি করে দিতে বলে। চা বানিয়ে দিয়ে মাসি চলে গেলে চা খেতে খেতে অচিন্তর হঠাৎ করে মনে পড়ল যে ওর কম্পিউটারের টেবিলের ড্রয়ারটা কদিন ধরে ঢিলে হয়ে গেছে। আজকে যেহেতু মেসে কেউ নেই, এই সুযোগে ওটাকে একটু ঠিক করা যাক। তাই জন্য মেসের মধ্যে স্ক্রুড্রাইভার খুঁজতে লাগলো, কিন্তু অনেকক্ষণ খুঁজেও স্ক্রুড্রাইভার পাচ্ছিল না। তখন ওর হঠাৎ করে মনে হলো যে ওদের রুমের পাশে যে বন্ধ ঘরটা রয়েছে, ওখানে তো পুরনো জিনিসপত্র রয়েছে, ওখানে একবার খুঁজে দেখা যেতে পারে। আশা করি ওখানেই পাওয়া যাবে। রুমটা তালাবন্ধ থাকলেও ওর চাবি ওদের মেসের বারান্দার টেবিলের ড্রয়ারেই থাকতো। কারোর কোনো জিনিস ওই রুমে রাখার হতো, সে ওখান থেকে চাবি নিয়ে তালা খুলে ওই রুমে জিনিস রাখতে পারত। এই ভেবেই অচিন্ত টেবিলের ড্রয়ারে থাকা চাবিটা বের করে রুম খুলে ফেলল। যেহেতু অব্যবহৃত অবস্থায় এই ঘরটা পড়ে থাকে, তাই খুব ধুলো এবং মাকড়সার জালে ভরে গেছিল। আর শুধুমাত্র একটা বাল্ব লাগানো ছিল। তাই রুমে ঢুকে ও বাল্বটা জ্বালালো এবং জিনিসপত্র সরিয়ে সরিয়ে স্ক্রুড্রাইভার খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ও একটা ড্রয়ার দেখতে পেল, যেটা টেবিল থেকে খোলা অবস্থায় টেবিলের ওপরেই রাখা ছিল। ও ওই ড্রয়ারের মধ্যে একটু খুঁজে দেখতেই একটা স্ক্রুড্রাইভার পেয়েও গেল। সেটাকে নিতে গিয়ে একটু অসাবধানতায় ও ড্রয়ারে থাকা একটি কাচের টুকরোতে ওর হাত খানিকটা কেটে গেল। হাতের ক্ষতটা খুব বেশি না হলেও কিছুটা রক্ত ওর হাত থেকে বেরিয়ে গেছিল এবং 2-1 ফোঁটা ওই ঘরের মেঝেতেও পড়ল। ডান হাতের কাটা জায়গাটায় বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে স্ক্রুড্রাইভারটা সাথে নিয়ে ও ওই ঘর থেকে বেরিয়ে এলো এবং দরজাটা আগের মতোই তালা দিয়ে বন্ধ করে দিল। বাইরে বেরিয়ে হাতের কাটা জায়গাটা ভালো করে ধুয়ে ও ওর কাছে থাকা একটা ব্যান্ডেড ওখানে লাগিয়ে দিল। খুব সামান্যই কেটেছিল হাতটা, তাই ব্যাপারটা ইগনোর করে ও স্ক্রুড্রাইভার দিয়ে ওর কম্পিউটারের টেবিলের ড্রয়ারের স্ক্রুটা ভালোভাবে টাইট দিয়ে নিল। তারপরে বেশ কিছুক্ষণ পড়াশোনা করতে করতে যখন প্রায় রাত 10টা বাজলো, ওর খুব খিদে পাচ্ছিল। তাই ডিনার করার পরে আবার পড়তে বসা যাবে এই ভেবে ও উঠে দাঁড়ালো এবং হঠাৎ করেই ওর মাথাটা কেমন যেন ঘুরে উঠল। ও চেয়ারটা ধরে নিজেকে সামলালো। ও মনে মনে ভাবলো যে দুপুরের পর থেকে ও এক টানা পড়ে যাচ্ছে, এই কারণে একটু বেশি চাপ পড়ে গেছে হয়তো। নিজেকে একটু সামলে নিয়ে রাতের খাবারটা বেড়ে খেয়ে নিল। যেহেতু মেসে কেউ নেই, তাই আজকের পড়াশোনা খুব মন দিয়ে করতে পারছিল। খাওয়া দাওয়ার পরে আবার বই নিয়ে বসে পড়ল অচিন্ত। তবে কিছুক্ষণের মধ্যেই ওর চোখের পাতা দুটো ভারী হয়ে আসছিল এবং পড়তে পড়তেই খালি ঘুমিয়ে পড়ছিল। তাই এবার বইয়ের পাতাটা বন্ধ করে ও নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিছানায় শুতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। হঠাৎ করে একটা আচমকা শিহরণে ওর চোখ দুটো খুলে গেল।
ও বুঝতে পারল ওর হাতে যেন একটা ভাঙা কাচের টুকরো রয়েছে। ও কিছু বুঝতে না পেরে অন্ধকারের মধ্যেই হতবম্বের মতো চোখ খুলে তাকিয়েছিল এবং ও শুনতে পেল কেউ যেন ওর কানে ফিস ফিস করে বলছে, "কি রে, হাতটা কেটে দে।" এই কথাটা শুনে ও এমন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল যে কখন ওর ডান হাতে ধরে থাকা ওই কাঁচের টুকরোটা দিয়ে ওর বাঁ হাতের শিরার কাছে নিয়ে গেল। আর ও হাতটা কাটতে যাবে তখনই ওর ঘুম ভেঙে গেল। ও বুঝতে পারল যে ও একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে। ঘুম ভাঙতেই ধড়মড় করে উঠে বসলো বিছানায়। ও বুঝতে পারল প্রচণ্ড আতঙ্কে ওর সারা শরীর ঘেমে গেছে। ও এবার বিছানায় বসেই লাইটের সুইচটা অন করলো। স্বপ্নটা এতটাই রিয়েলিস্টিক ছিল যে ও এখনও বুঝতে পারছিল না যে এই ঘটনাটা সত্যি ছিল না স্বপ্ন। ও নিজের হাতের দিকে তাকিয়ে দু হাত উল্টে পাল্টে দেখতে লাগলো। তারপরে যখন বুঝতে পারলো এটা নিতান্তই একটা স্বপ্ন ছিল, ও ওর খাটের পাশে টেবিলের ওপর রাখা জলের বোতল থেকে কিছুটা জল খেয়ে আবার শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই ও দেখলো ওর মাথাটা প্রচণ্ড ভারী হয়ে রয়েছে এবং অসহ্য যন্ত্রণায় ওর মাথা ফেটে যাচ্ছে। কোনো রকমে ধীরে ধীরে খাট থেকে উঠে পা দুটো মাটিতে টাচ করতেই ওর পায়ের মধ্যে একটা কাঁচের টুকরো ঠেকলো এবং সাথে সাথেই আচমকা ভয়ে পা দুটোকে আবার খাটে তুলে নিল। এবার উকি মেরে মেঝের দিকে তাকালো, কিন্তু না, ওখানে কিছুই ছিল না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে ও এই ব্যাপারটাকে ইগনোর করে খাট থেকে নামলো। নিজের কিছু জামা কাপড় কাচাকাচি করবে বলে বাথরুমে গেল, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছিল যে ওর একদমই ইচ্ছে করছিল না। তাই ও আবার বিছানায় এসে শুয়ে পড়ল। ওর মনটা একদম ভালো লাগছিল না। তাই ঘন্টাখানেক পরে ও ডিসাইড করে যে ও বাড়ি চলে যাবে। তাই রান্নার মাসি আসার সাথে সাথে ওনাকে রান্না করতে বারণ করে দিল এবং স্নান টান করে রেডি হয়ে ও চলে এলো মধ্যমগ্রাম স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে ও চলে গেল ওর বাড়িতে, মাঝের গ্রাম। বাড়ি পৌঁছানোর পর ও নিজেকে পুরোপুরি সুস্থই অনুভব করছিল। ওর মনের মধ্যে যে আড়ষ্ট ভাবটা ছিল সেটাও কেটে গেছিল। যেহেতু 3 দিন পর পর ছুটি ছিল, তাই ওই 3 দিন ওখানে কাটিয়ে পরের দিন সকালে ওদের স্টেশন থেকে ট্রেন ধরে ডাইরেক্ট শিয়ালদা চলে গেল। সারাদিন কলেজ করে বিকেলবেলায় ও মেস বাড়িতে ফেরত আসে। ততক্ষণে বাকি সবাইও চলে এসেছিল। 3 দিন আগের রাত্রের ঘটনা অচিন্ত একদমই ভুলে গেছিল। তাই নর্মালভাবেই মেসের বাকি বন্ধুদের সাথেও সময় কাটাচ্ছিল। রাত্রিবেলা ও যখন ওর বেডে একা শুয়েছিল, ও অনুভব করলো যে ওর মাথাটা আবার কেমন যেন ভারী হয়ে আসছে। চারিদিকে একটা গুমোট পরিবেশে ওর দম বন্ধ হয়ে আসছিল এবং ও আবার শুনতে পেল কেউ যেন ওর কানের সামনে এসে ফিস ফিস করে বলছে, "কি রে, হাতটা কাটলি না? কখন কাটবি? কেটে ফেল।" এই কথাটা শুনে ও আবার ধড়মড়িয়ে বিছানার ওপর উঠে বসলো। এদিক ওদিক তাকিয়ে ওই অন্ধকারের মধ্যেও ও বুঝতে পারলো যে ওর রুমের বাকি 3 জন নিজের নিজের বেডে ঘুমোচ্ছে এবং যেটা ও অনুভব করেছিল সেটা নিছকই দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এরপর থেকে মাঝে মধ্যেই এই একই রকমের দুঃস্বপ্ন ও প্রায়ই দেখতে লাগলো, আর এর এফেক্ট ও সারাদিনের কাজকর্মের ওপর পড়তে শুরু করলো। পড়াশোনা ঠিক করে মন বসাতে পারতো না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কেমন যেন অন্যমনস্ক হয়ে রাস্তা ভুল করে ফেলতো। কলেজে প্রফেসরদের লেকচার শুনতে শুনতেও অন্যমনস্ক হয়ে যেত। কোনো কিছুতেই যেন কনসেন্ট্রেট করতেই পারছিল না। দেখতে দেখতে ওর কলেজের টেস্ট চলে এলো এবং যথারীতি ওর পরীক্ষা খুবই খারাপ হলো।
ওর কলেজের বন্ধুবান্ধবরা এবং মেস বাড়ির বাকি বন্ধুরাও অচিন্তর এই পরিবর্তন বেশ ভালোভাবেই লক্ষ্য করছিল। বেশ কয়েকদিন ধরে ওরা বারে বারেই ওকে এই ব্যাপারে জিজ্ঞেসও করছিল, কিন্তু ও কাউকে কোনো ব্যাপার গুছিয়ে বলতে পারছিল না। দু একজন বন্ধুবান্ধব এটা ভাবছিল যে অচিন্ত মনে হয় কোনো মেয়ের প্রেমে টেমে পড়েছে, তাই মনটা উড়ু উড়ু হয়ে রয়েছে, কিন্তু বাস্তবে এরকম কিছুই ছিল না। আর যতই দিন যেতে লাগলো ওর রাতের দুঃস্বপ্ন দেখার পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করলো। স্বপ্নগুলো এতটাই রিয়েলিস্টিক হতো যে ও ঘুম ভাঙার পরেও বেশ কিছুক্ষণ ওই স্বপ্নের মধ্যেই ডুবে থাকতো, এবং কখনো কখনো তো ওর স্লিপ প্যারালাইসিস অর্থাৎ যেটাকে বোবায় ধরা বলে সেটা হতো। ও বুঝতে পারতো যে ও স্বপ্ন দেখছে, কিন্তু ঘুম থেকে শত চেষ্টা করেও উঠতে পারতো না। রাত্রিবেলা ওর পাশের বেডে শুয়ে থাকা বন্ধুরা এই জিনিসটা কয়েকদিন ধরে খেয়াল করছিল। অনেকেই অনেক ধরনের পরামর্শ ওকে দিতে থাকে যে রাত্রে ভালোভাবে হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে ঘুমোতে যাবে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজই হচ্ছিল না। শনি রোববার করে ও যখন বাড়ি যেত, বাড়ির লোকেরাও খেয়াল করছিল যে অচিন্তর চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ওর মা ওকে খাবার দাবার দিকে নজর দিতে বলতো বারে বারে, কিন্তু অনেক চেষ্টা করেও অচিন্ত খাওয়া দাওয়া ঠিক করে করতে পারতো না, কোনো কিছুকেই নর্মালাইজই করতে পারছিল না। ওর নিজের ওপর নিজের যেন কোনো কন্ট্রোলই ছিল না। কেউ যেন অদ্ভুত এক জাদু শক্তিতে ওকে চালনা করছিল। একদিন রাত্রে যখন বিছানায় শুয়েছিল, ও কিছুক্ষণ পরে অনুভব করলো কেউ যেন প্রচণ্ড জোরে ওর মাথাটাকে চেপে ধরে রেখেছে এবং কানের সামনে এসে সেই একই কথা বলছে, কি রে, কবে কাটলি হাত? হাতটা কাটছিস না কেন? কাট এখনই, কেটে ফেল। এই কথা শুনে ডান হাতে ও একটা কাচের টুকরো অনুভব করলো এবং অদ্ভুত এক ঘোরের মধ্যে কাচের টুকরোটি দিয়ে ওর বাঁ হাতে আঘাত করে বসলো। আঘাত করার সাথে সাথেই ওর ঘুম ভেঙে গেল এবং চিৎকার করে উঠে বসে পড়ল। ওর চিৎকার শুনে ওর রুমে থাকা বাকি বন্ধুরা লাইট জ্বালিয়ে ওর বিছানার কাছে এসে দাঁড়ালো। অচিন্ত তখন দর দর করে ঘামছে, ওর সারা শরীর প্রচণ্ড ভয়ে কেঁপে কেঁপে উঠছে। ওর বন্ধুরা জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? কাঁপা কাঁপা গলায় অচিন্ত বলল, আমি আমার হাত কেটে ফেলেছি। কিন্তু ওর বন্ধুরা যখন চেক করলো, ওরা কিছুই দেখতে পেল না, ওর হাত একদম ঠিকই ছিল। ওকে সবাই মিলে শান্ত করে চোখে মুখে জল দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে আবার শুইয়ে দিল। পরের দিন সকালবেলা মেসের সবাই অচিন্তের এই ঘটনা নিয়ে আলোচনা করছিল। তখন অচিন্ত সেই রাতের ঘটনা সবাইকে খুলে বলল। এই কথাটা শুনতেই সবাই বেশ ঘাবড়ে গেল। ওদের মেসে ওদের থেকে বয়সে বড় যে তিনজন ভদ্রলোক থাকতেন, তাদের মধ্যে একজন বলল, আজ থেকে 5 বছর আগে এই মেসে একটা ঘটনা ঘটেছিল। আমাদের পাশের যে রুমটা এখন তালাবন্ধ অবস্থায় থাকে, তখন ওই রুমটাও ব্যবহার করা হতো। ওখানে 4 জন কলেজ স্টুডেন্ট থাকতো। ওদের মধ্যে একজনের নাম ছিল পরিমল। পরিমলের একটা বন্ধু ছিল যার নাম ছিল দেবাশিস, যে ওই মেসে তো থাকতো না, কিন্তু পরিমলের সাথে মাঝে মধ্যেই এই মেসে এসে আড্ডা দিত। এমনকি কখনো কখনো রাত্রেবেলাতেও থেকে যেত পরিমলের সাথে। দেবাশিসের বাড়ি মধ্যমগ্রামের আশেপাশেই ছিল, কিন্তু ছেলেটা প্রচণ্ড পরিমাণে নেশা করত, তাই ওকে মেসের বাকি ছেলেরা খুব একটা পছন্দ করতো না। আমিও 2-1বার পরিমলকে বলেছিলাম যে দেবাশিসকে যেন এই মেসে ও না আনে, কিন্তু ওরা এতটাই অবাধ্য ছিল যে কারো কোনো কথা কানই দিত না। বছর 5 আগে পুজোর ছুটির সময় মেস পুরো খালি ছিল, সবাই যে যার মতো নিজের বাড়িতে চলে গিয়েছিল। সেই সুযোগে দেবাশিস পরিমলের কাছ থেকে মেসের চাবি ম্যানেজ করে নিয়েছিল। সেই সময় দেবাশিস খুব ডিপ্রেশনে ছিল। প্রেম ঘটিত কারণে ও খুব মানসিক সমস্যায় ভুগছিল। এই কারণে নেশার পরিমাণও অনেক বাড়িয়ে দিয়েছিল।
সেই বছর দশমীর দিনে আমাদের মেস রুমের ওই ঘরটাতে ও নিজের হাতে শিরা কেটেই প্রাণ দিয়ে দিয়েছিল। এরপরে আমরা যখন ছুটি কাটিয়ে মেসে ফিরেছিলাম সেই সময় আমাদেরকেও পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। মেসের মালিককেও অনেক ঝামেলার সম্মুখীন করতে হয়েছিল। এর ফলে প্রায় 6 মাস এই মেস বন্ধ ছিল। আমিও সেই সময় কলকাতার কাছাকাছি একটা মেস বাড়িতে চলে গিয়েছিলাম। 6 মাস পরে যখন এই মেসটা আবার চালু করা হলো, আমি আবার এখানে ফিরে এলাম। কিন্তু মেসের মালিক আমাকে বারে বারে অনুরোধ করেছিল যে এই ঘটনার কথা যেন মেসে আসা নতুন মেম্বারদের সাথে আমি শেয়ার না করি। এছাড়া এই এলাকায় যেহেতু জনবসতি খুব কম, সেই জন্য এই ঘটনা নিয়ে বাইরেও খুব বেশি আলোচনা হতো না। তবে যখন এই মেসটা আবার রিওপেন হয়েছিল তখন থেকে ওই রুমটাকে বন্ধ করেই রাখা হয়েছিল। কিন্তু এখন অচিন্তর সাথে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার ব্যাপারে কিন্তু আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। ও যেটা বলছে যে বন্ধ ঘরে ঢোকার পর থেকে ওর যখন হাত কেটে গেছিল আর কয়েক ফোঁটা রক্ত ওই ঘরের মেঝেতে পড়েছিল, তারপর থেকে ও দুঃস্বপ্ন দেখা শুরু করেছে। ওর মনে হচ্ছে কেউ যেন ওকে ওর হাতে শিরা কাটতে বলছে। এতে আমার না খুব ভয় লাগছে। এই সমস্ত কথা শুনে মেসের সবাই বেশ চিন্তায় পড়ে যায়। ওদের মেস থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলে ওখানে একটা স্টেশনারির দোকানে পিসিও ছিল। বাড়ির মালিককে ওই দাদা ফোন করে সব ঘটনা জানায়। বাড়ির মালিক ওই দাদাকে রিকোয়েস্ট করে এই কথাটা যেন বেশি জানাজানি না করা হয়, এতে মেসের বদনাম হবে। আর উনি সাজেশান দেন যেন অচিন্তকে নিয়ে এলাকার একটা নামকরা ঠাকুর বাড়িতে সবাই যায়। সেই কথা অনুযায়ী মেসের 4-5 জন মিলে অচিন্তকে ওই এলাকার একটি জাগ্রত ঠাকুর বাড়িতে নিয়ে যায়। ওই ঠাকুরবাড়ির যিনি মেন পুরোহিত ছিলেন তিনি খুব নামকরা একজন সাধক ছিলেন। বিভিন্ন ধরনের সাধনা, তন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। অচিন্তর ব্যাপারটা ওর বন্ধুদের কাছ থেকে ভালো করে শুনলেন এবং অচিন্তও ওনাকে পুরো ঘটনাটা বিস্তারিত বলল। তারপরে ভদ্রলোক অচিন্তকে একটা মন্ত্রপুত মাদুলি পরিয়ে দেয় এবং ওর কানে কানে বেশ কিছু মন্ত্র বলে ওর শরীরকে পবিত্র করে দেয় এবং স্ট্রিক্টলি এটা বলে দেয় যে কোনো অবস্থাতেই যেন এই মাদুলিটা ওর গলা থেকে না খোলে এবং বছরে একবার এখানে এসে যেন এই মাদুলিটাকে শোধন করে নিয়ে যায়। তারপর থেকে অচিন্তর সাথে আর কোনো রকম অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ও আর উল্টোপাল্টা স্বপ্নও দেখতো না। সব কিছু নর্মাল হয়ে গেলেও মাস দুয়েকের মধ্যে এই ঘটনার ফলে মেসের অনেকেই এই মেস ছেড়ে চলে যেতে শুরু করে। ইভেন কি 3 মাসের মধ্যে অচিন্ত নিজেই ওই মেস থেকে শিফট করে বারাসাতের দিকে অন্য একটি মেসে চলে আসে। আজ এত বছর পরে অচিন্ত একজন প্রতিষ্ঠিত সরকারি কর্মচারী। ও বারাসাতেই নিজস্ব বাড়ি বানিয়ে নিজের ফ্যামিলি নিয়ে থাকে। পরবর্তীকালে ওই মেস বাড়ির খোঁজ করতে গিয়ে ও দেখেছিল যে ওই এরিয়া এখন একদম পাল্টে গেছে। ওখানে এখন পুরনো বাড়িঘর ভেঙে বড় বড় ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে আর জায়গাটা এখন পুরোপুরি জনবসতিপূর্ণ। এই মেসের বন্ধুবান্ধবদের সাথেও অচিন্তর আর কোনো যোগাযোগও নেই। তবে এখনও মাঝে মধ্যে ওই দিনের কথাগুলো মনে পড়লে ওর গাটা কেমন যেন শিউরে ওঠে। আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর যদি আপনারাও আপনাদের জীবনের সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে গল্প লিখে পাঠাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।